আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করতে থাকেন। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি কমেন্টে জানান। আর আজকে আমরা ক্লাস করব হচ্ছে 27 নম্বর ক্লাস বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মের সাথে আমরা পত্রপত্রিকার অংশটা আজকে দেখব। তো আজকের ক্লাস আমি দেখানোর চেষ্টা করব ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে কোন কোন টপিকগুলো আপনারা পড়বেন, কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে, বা এই টপিক থেকে বিসিএস প্রিলি সহকারে অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্ন কীরকম কমন আসে, বা আমরা অনেকটা প্রাচীন যুগ মধ্যযুগ শেষ করে আধুনিক যুগে চলে এসেছি, তো আধুনিক যুগের ক্ষেত্রে বা আমাদের প্রস্তুতিটা কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখতেছি আপনারাও প্রত্যেকেই ভালো আছেন। শুরু করার পূর্বে একটা বিষয় একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে নর্মালি আমাদের যে কোর্সগুলো আছে এর মধ্যে যেটা এখন আমরা চলমান, মানে আপনাদের সাথে যে কোর্সে আমি এখন ক্লাস নিচ্ছি ক্র্যাশ কোর্সের ক্লাসগুলোতে ইতিপূর্বে যে ক্র্যাশ কোর্সগুলো আমি শেষ করছি সেগুলোতে যে নর্মালি যে ক্লাস নেই বাংলা সাহিত্যের ক্ষেত্রে, আধুনিক যুগে এসে আমরা হয়তোবা রাইটারদের একেবারে গুরুত্বপূর্ণ কিছু অংশ আলোচনা করে দিই, দেওয়ার পরে আদার্স যে রাইটারগুলো আছে অর্থাৎ প্রশ্ন বিশ্লেষণের ক্লাসে আপনারা দেখেছিলেন এরকম আমি বলেছিলাম যে প্রশ্ন বিশ্লেষণের ক্লাসে যে মোস্ট ইম্পর্ট্যান্ট 25 জন বা 27 জন রাইটারের কথা বলেছিলাম, যে এই রাইটারগুলোকে আমাদেরকে যে কোনো বই বা ডাইজেস্ট থেকে একটু বিস্তারিত পড়তে হবে। এর বাইরে অন্যান্য রাইটারদের ওই রকম বেশি কিছু না, শুধু স্পেসিফিক তথ্য। আর স্পেসিফিক তথ্য বুঝবো কি করে? বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেললেই হয়, হ্যাঁ, সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তো এইটার জন্য নর্মালি আমাদের কোর্সগুলোতে মোস্ট একেবারে ইম্পর্টেন্ট যে রাইটারগুলো না পড়লেই না, সেই রাইটারগুলোর কিছু অংশ আমরা ক্লাসে বলে দিই, আর বাকি অংশগুলো শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই যেহেতু হয় সেটা পড়ে নিতে বলি। তো আমি আবার রিসেন্টলি অন্যান্য গ্রুপে বাংলা সাহিত্যের জন্য, মানে আমি ওভারঅল একটা ক্লাস নিয়েছি, ওভারঅল একটা না 4টা বা 5টা ক্লাস নিয়েছি, যে ক্লাসের মধ্যে একেবারে যত লেখক আছে বাংলা সাহিত্যে, অর্থাৎ গুরুত্বপূর্ণ 25 জনই বলি আর গুরুত্বপূর্ণ 25 জনের বাইরে গিয়ে অন্যান্য দুই বলি, মানে যতজন লেখক আছেন বাংলা সাহিত্যে প্রত্যেকটা লেখক থেকে শুধু আপনি কোন কোন তথ্যগুলো পরীক্ষার জন্য পড়তে পারেন। কোনো একটা বই দেখবেন, ইভেন শুধু বই না, আমরা যদি একটা ডাইজেস্টের কথাও বলি, একটা ডাইজেস্টেও বাংলা সাহিত্যে যত কিছু লেখা থাকে এত কিছু আসলে পড়তে হয় না, হ্যাঁ। তো যে কোনো বই বা ডাইজেস্টে বাংলা সাহিত্যে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় এত ডিটেলসে বা এত তথ্য আসলে প্রয়োজন হয় না। এই জন্য কোন কোন তথ্যগুলো একেবারে না পড়লেই না, এটা আমি মোটামুটি কয়েকটা ক্লাসে বলার চেষ্টা করেছিলাম। আমার এরকম কিছু ক্লাস আছে, তো আমার কাছে মনে হয়েছে একটা কাজ করা যেতে পারে। যেমন আজকে আধুনিক যুগ 1, হ্যাঁ, তো আধুনিক যুগ 1-এর ক্লাসের মধ্যে হয়তো আমি কিছু আলোচনা করতে পারতাম, পাশাপাশি এই যে আজকের আলোচ্য বিষয় ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম বা পত্রপত্রিকা থেকে কি পড়বো এইটা আলোচনা করা যেতে পারে। তো ওইটা করলে তারপরে একটু গ্যাপ থেকে যাবে। তো আমার কাছে মনে হয়েছে আমরা বরং আজকে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মের এখান থেকে কি কি একেবারে না পড়লেই না সেইটা আমরা একেবারে পড়ে ফেলি, আমি দাগ দিয়ে ফেলি, আমি বলে দিই, আপনারা লিখে ফেলেন অথবা বইয়ের মধ্যে একটু মার্ক করে ফেলেন, সেটা ভালো হয়। আর অন্যান্য যে আধুনিক যুগের যে 4টা বা 5টা ক্লাস আমার নেওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে আমি এই ক্লাসগুলো সিরিয়ালি, হ্যাঁ, আমি চাইলে মানে যেদিন যে ক্লাস আছে সেটার সাথে আপলোড করতে পারি, কিন্তু ক্লাসগুলো সিরিয়ালি থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এই 5টা ক্লাস যদি আপনারা মনে করেন তাহলে আমি আজকের মধ্যেই ক্লাসগুলো আপলোড করে দিই, হ্যাঁ। আপলোড করে দিলে বাংলা সাহিত্যের আধুনিক যুগে বিশেষ করে রাইটারদের ক্ষেত্রে কি কি পড়তে হবে এই নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। ওই ক্লাসগুলো দেখবেন, দেখার পরে শুধু বই একটু দাগ দিয়ে নিতে পারেন যে এই ক্লাসে ভাইয়া বলছিল যে এই রাইটারের ক্ষেত্রে এইটা পড়লেই হবে, এই তথ্যের বাইরে এগুলোর এত ডিটেলস পড়ার দরকার নেই। তো এটা আপনাদের উপরে, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আপনারা এখান থেকে উপকৃত হবেন। আমার যতটুকু মনে হয়েছে ক্লাসগুলো যথেষ্ট মানে ইফেক্টিভ হবে আপনাদের জন্য, হ্যাঁ। তো একটা ক্লাসে নর্মালি আমি আলোচনা করতে গেলে অনেক কিছু হয়ে যাবে, তো ওই ক্লাসগুলো আপলোড করে দিলে দেখা যাচ্ছে যে ওইখান থেকে আপনারা রাইটারদের শুধু ওইটাতে বেশি কিছু না, শুধু আপনি দাগায় নেবেন যে এইটা তথ্যগুলো পড়তে হয়। তো এটা মনে হয় আপনাদের জন্য আরো বেশি ভালো হবে, হ্যাঁ। হয়তো কিছু ক্লাসের সংখ্যা আমাদের মূল ক্লাসের থেকে একটু বাড়বে, 55টা ক্লাস ছিল সেখানে হয়তো এক্সট্রা করে কিছু ক্লাস বাড়বে, তো ক্লাস বাড়লে তো আর আমাদের সমস্যা হচ্ছে না, আলটিমেটলি আমাদের উপকারী হবে।
তো আমি আপনাদের একটু কমেন্টগুলো চেক করে নিতে চাই বা আপনাদের একটু এই বিষয়ে মন্তব্যটা জানতে চাই। যদি এরকম মনে করেন তাহলে আমি ক্লাসগুলো আপলোড করে দিই। আর আমাদের আদার্স যেগুলো, বিশেষ করে ফার্স্টের ক্লাসে প্রশ্ন বিশ্লেষণের ক্লাসে আমি যেটা বলেছিলাম যে আমাদের অন্যান্য যে ছক বা তালিকা আছে, যে ছক বা তালিকাগুলো থেকেই প্রায় 6টা 7টা 8টা 9টা 7টা 8টা পর্যন্ত প্রশ্ন কমন পড়ে যায়। সেই ছক বা তালিকার মধ্যে থেকে আমাদের কোন কোন বিষয়গুলো পড়া উচিত বা কোনগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে বরং আমি একটু ক্লাসে আলোচনা করি। শুনতে গেলেও কিছুটা মুখস্থ হবে, হয়তো সব মুখস্থ হবে না, পরে বাসায় গিয়ে যখন দাগ দিয়ে নিয়ে বা লিখে নিয়ে পরবর্তীতে আবার নিজের মতন করে পড়বেন, তখন ওইটা আবার একবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু তারপরে চেক করি। ভাইয়া আপলোড করেন, জি ভাইয়া আপলোড করেন, জি ভাইয়া ভালো হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আজকে রাত্রের মধ্যেই আমি ওইটা হচ্ছে আপলোড করে দেবো, হ্যাঁ। কয়েকটা ক্লাস সিরিয়ালি আপলোড করা থাকবে এবং আমি হচ্ছে এই যে আজকের ক্লাস হচ্ছে আমাদের 27 নম্বর ক্লাস। আজকের ক্লাসের সাথে এইগুলো একত্রে পিন করে দিব, হ্যাঁ। আজকের ক্লাসের পরপরে সিরিয়ালি ফিচার অপশন, পিন না তো ফিচার অপশনে সবগুলো দিয়ে দিব। এরপরে গিয়ে দেখবেন যে বাংলা আধুনিক যুগের 2 নম্বর ক্লাস আছে, মানে আধুনিক যুগের 3 নম্বর ক্লাস আছে। তো সেখানে কিন্তু এই ক্লাসের সাথেও যেমন আজকে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ সাহিত্যকর্ম পড়তেছে, এরকম আরো কিছু টপিক আছে। ওই ক্লাসগুলোতে ওই টপিকগুলো আলোচনা করবো, আর ওই ক্লাসগুলোতে আমি বলে দেবো যে পূর্ববর্তী ক্লাসে এত নম্বর ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, হ্যাঁ, যাতে করে আপনাদের খুঁজে পেতে সমস্যা না হয়। তো এখন তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম। আমরা একটা একটা করে আগাবো। তো আজকে আরেকটা বিষয় বলি যে আজকে আমরা যে বাংলা সাহিত্যের যে ছক বা তালিকাগুলো পড়বো, হ্যাঁ, এটা তো প্রশ্ন বিশ্লেষণের ক্লাসে বলা হয়েছিল কোন ছক বা তালিকাগুলো থেকে কতগুলো প্রশ্ন হতে পারে। আজকে যে ছক বা তালিকাটা আমরা পড়তেছি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম, এর মধ্যে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম থেকে প্রতি বছরই বিসিএস প্রিলিতে প্রশ্ন আসে, এটা আমরা বলতে পারি না, তবে মাঝে মাঝে একটা প্রশ্ন হয়। তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে প্রায় প্রশ্ন মিসিং হয় না বললেই চলে, হ্যাঁ। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে প্রত্যেকটা বিসিএস এ একটা প্রশ্ন তো অবশ্যই আসে, কখনো কখনো 2টা 3টা পর্যন্ত প্রশ্ন আসতে হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম পড়লে আমরা অনায়াসে বিসিএস প্রিলিতে একটা বা 2টা প্রশ্ন কমন পাবো, যদি উল্টা পাল্টা কোনো প্রশ্ন না হয়। কারণ অনেকেই ঘুরে ফিরে বারবার গতবারের প্রসঙ্গটা টেনে নিয়ে আসেন, এটা বলছিলাম যে কিছু ব্যতিক্রমী থাকতেই পারে। আর তাহলে আমরা যদি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মটা ভালোভাবে পড়ে যেতে পারি, আমরা ধারণা রাখতে পারি একটা 2টা বা 3টা প্রশ্ন আমরা কমন পেয়ে যেতে পারি, একটা বা 2টা অবশ্যই পাবো। আর পত্র পত্রিকা যে অংশটা আছে এইটা যদি আমরা আবার ভালোভাবে পড়ি, তাহলে এখান থেকে আমরা প্রতি বছর একটা করে প্রশ্ন পাবো। তার মানে আজকের ক্লাস থেকে আমরা 2টা থেকে 3টা, এটা অ্যাজ জেনারেল প্রতিবারই হয়, সেরকম হলে আমরা আরো একটা 2টা বেশিও পেতে পারি, মানে 2টা থেকে 4টা প্রশ্ন আজকের ক্লাস থেকেই আমরা হয়তোবা পেয়ে যাব। আচ্ছা, এখন আসি প্রথমে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম। তো আমি যেটা বলবো যে এখান থেকে আপনারা কি কি পড়বেন, চেষ্টা করবেন যদি আপনি মনে করেন যে কোনো বই থেকে পড়বেন, তাহলে আজকের যে টপিকগুলো আছে যে কোনো বই, সেটা হতে পারে আপনার কাছে কোনো সিরিজ ভিত্তিক বই, হতে পারে কোনো ডাইজেস্ট, যে কোনো বই হোক না কেন, ওই বই থেকে আজকের ক্লাসে আমি যেগুলো বলতে, মানে আজকের আলোচনায় বা আমাদের টপিক আজকে যেগুলো আছে কিছুই বাদ দিবেন না, সবই পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ এই টপিক থেকে প্রশ্ন খুবই যেহেতু কম মিসিং হয়, এর মধ্যে বিশেষ করে আমি ক্লাসের মধ্যে যেগুলো বলে দিচ্ছি এইগুলো একটু অবশ্যই মনে রাখবেন। বাকিগুলো পরে যদি ইনকেস ভুলেও যান, আমি ক্লাসের মধ্যে যেগুলো বলে দেবো এগুলো মানে ভুলে না যাওয়াটাই ভালো হবে। কারণ এগুলো যদি আপনি ভুলে না যান, এগুলো যদি মনে রাখতে পারেন, পরীক্ষার হলে গিয়ে দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো থেকে আপনি বারবার প্রশ্ন কমন পাচ্ছেন। তো আমরা শুরু করতেছি ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মের মধ্যে প্রথমেই একটা গানের কথা বলি। ভাষা আন্দোলন ভিত্তিক যে গান, হ্যাঁ, আমাদের সবার পরিচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটির ক্ষেত্রে প্রশ্ন আসে হচ্ছে গানটির গীতিকারকে, গানটির প্রথম সুরকারকে, গানটির বর্তমান সুরকারকে। আপনারা চাইলে বইটার সাথে নিয়ে বসে যেতে পারেন, হ্যাঁ, আপনারা চাইলে বইটা সাথে নিয়ে বসে যেতে পারেন, এবং অথবা চাইলে যদি বইয়ে যদি খুঁজে পেতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে লিখে নিতে পারেন। গানটির গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, হ্যাঁ। আমার ভাই রক্তে রাঙানো এই গানটির গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ, হ্যাঁ। এই প্রশ্নটা, মানে এই প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। এরপরে আসি, এটা গেল গান। এবার ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। তো সাহিত্যের তো অনেকগুলো ভাগ আছে, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, নাটক, আমরা একটা একটা করে আগাবো। প্রথমে আসি কবিতা। কবিতার মধ্যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে কবিতাটা, সেই কবিতাটার নাম হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা। কবিতাটি লিখেছেন, কবি হচ্ছেন মাহবুবুল আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী।
এই তথ্যটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি যে কোনো ভাষা আন্দোলন ভিত্তিক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মের ক্ষেত্রে যেগুলো প্রথম, কোনটা প্রথম রচিত বা প্রকাশিত, এই তথ্যগুলো শুধু ভাষা আন্দোলন ভিত্তিক না, যে কোনো সাহিত্যকর্মের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতাটা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কবি হচ্ছেন মাহবুবুল আলম চৌধুরী। তারপরে লিখবেন হচ্ছে স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ এটা কবিতার নাম, কবি হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। পুরোটা লেখার দরকার নেই, এখন সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য যতটুকু লিখতে দরকার সেটাই লিখে ফেলেন অথবা দাগ দেন। স্মৃতিস্তম্ভ, কবি হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। এটা একবার পরীক্ষায় খুব সম্ভবত এসেছিল। তারপরে কোনো এক মাকে, কোনো এক মাকে, এটা কবিতার নাম। এই কবিতাটা কবি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কবি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তারপরে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এই কবিতাটা লিখেছেন কবি শামসুর রহমান। কবি শামসুর রহমান। তারপরে জনতার সংগ্রাম চলবেই, খুব সম্ভবত এই নামে একটা গানও আছে। জনতার সংগ্রাম চলবেই, এই কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। এই কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। এটা ছিল হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মের মধ্যে কবিতার অংশটুকু। আরো কয়েকটা আছে, আমি যে বললাম আপনারা সবগুলোই দেখবেন, তবে এগুলা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে আরেক ফাল্গুন। প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। উপন্যাসটা রচনা করেছেন ঔপন্যাসিক হচ্ছেন জহির রায়হান। এই তথ্যটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। তারপরে আর্তনাদ লিখে ফেলেন। আর্তনাদ এটা একটা উপন্যাস। আর্তনাদ ঔপন্যাসিক শওকত ওসমান, খুব সম্ভবত একবার পরীক্ষায় এসেছিল। আর্তনাদ উপন্যাসটি রচনা করেছেন শওকত ওসমান। সেলিনা হোসেনের দুইটা উপন্যাসের নাম লিখবেন। সেলিনা হোসেন, একটা হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি, নিরন্তর ঘণ্টাধ্বনি, আরেকটা লিখবেন যাপিত জীবন। নিরন্তর ঘণ্টাধ্বনি, আরেকটা হচ্ছে যাপিত জীবন। সেলিনা হোসেন। তারপরে দিলারা হাশেমের দিলারা হাশেমের একটা উপন্যাস আছে। এই উপন্যাসটার নাম আবার পরীক্ষায় খুব আসে। এই যে নিরন্তর ঘণ্টাধ্বনি, যাপিত জীবন যেগুলো বললাম, এগুলো ইতিপূর্বে একবার করে হয়তো বা পরীক্ষা আসতে দেখা গেছে। তবে ঘর মন জানালা উপন্যাসের নাম, যেটা রচনা করেছেন দিলারা হাশেম, এই উপন্যাসটা আবার পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে। এই নামটা গুরুত্বপূর্ণ, ঘর মন জানালা, ঔপন্যাসিক হচ্ছেন দিলারা হাশেম। এবারে আসি আমরা হচ্ছে নাটক। নাটক ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে নাটকটার নাম হচ্ছে কবর। আমাদের সময় আমরা পড়ে এসেছিলাম। নাটকের নাম হচ্ছে কবর, প্রথম নাটক ভাষা আন্দোলন ভিত্তিক। নাট্যকার হচ্ছেন মুনির চৌধুরী। নাট্যকারকে মুনির চৌধুরী। তারপরে হচ্ছে আরেকটা নাটকের নাম লিখেন কাল মহাকাল। কাল মহাকাল, এই নাটকটা রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। এই নাটকটা রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। তারপরে লিখবেন হচ্ছে বিবাহ। বিবাহ এটা রচনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ। বিবাহ, মমতাজ উদ্দিন আহমদ। তবে কবর নাটকটা পরীক্ষার জন্য তুলনামূলক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরো নাম আছে কিন্তু, আরো অন্যান্য অনেক নাম আছে, আমি শুধু গুরুত্বপূর্ণ নামগুলো বলছি। এরপরে আসি হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে প্রথম যে প্রবন্ধটা সেটার নাম হচ্ছে অমর একুশে। প্রথম যে প্রবন্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সেটার নাম হচ্ছে অমর একুশে। প্রবন্ধকার হচ্ছেন হায়াত মাহমুদ। প্রবন্ধকার হচ্ছেন হায়াত মাহমুদ। এইটা আরেকটা আছে, এটা আবার পরীক্ষায় আসে। পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, এই প্রবন্ধটা রচনা করেছেন, প্রবন্ধকার হচ্ছেন বদরুদ্দিন ওমর। রচনা করেছেন বদরুদ্দিন ওমর। এই তথ্যটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এরপরে আসি গল্প। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে গল্প, সেই গল্পটার নাম হচ্ছে একুশের গল্প। একুশের গল্প। গল্পকার হচ্ছেন জহির রায়হান। তো ভাষা আন্দোলনের সাথে কিন্তু জহির রায়হান ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যখন জহির রায়হান পড়বেন বা এইগুলো একটু খেয়াল করে দেখেন, যেমন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আমরা বললাম আরেক ফাল্গুন, রচনা করেছেন জহির রায়হান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গল্প একুশের গল্প রচনা করেছেন জহির রায়হান। আমরা সামনে আরো পাবো। তারপরে ভাষা আন্দোলন ভিত্তিক আরেকটা গল্পের নাম লিখেন মৌন নয়। মৌন নয়, গল্পকার হচ্ছেন শওকত ওসমান। মৌন নয়, গল্পকার হচ্ছেন শওকত ওসমান। প্রথম বদ্ধভূমি। প্রথম বদ্ধভূমি, গল্পকার হচ্ছেন রাবেয়া খাতুন। লিখেছেন রাবেয়া খাতুন। এই তথ্যগুলো কম কম আসে আর কি, হয়তো একবার দুবার পরীক্ষায় একবার করে এসেছিল। এবারে আসি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গান। তো গানের ক্ষেত্রে চেষ্টা করবেন, ভাষা আন্দোলন ভিত্তিকই হোক আর মুক্তিযুদ্ধ ভিত্তিকই হোক, গানের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনাদের
মানে বই বা ডাইজেস্টের ক্ষেত্রে যে গানগুলো আছে সবগুলোই দেখা, বিশেষ করে যে গানগুলো বিগত বছরের পরীক্ষায় এর আগে আসছে সেইটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর আমি কয়েকটা বলে দিচ্ছি। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ভাষা আন্দোলন ভিত্তিক গান। গীতিকার হচ্ছে আব্দুল লতিফ, গীতিকার হচ্ছেন আব্দুল লতিফ। গানের ক্ষেত্রে গীতিকারটা মূলত বেশি গুরুত্বপূর্ণ, যে গানটা কে লিখেছেন। হ্যাঁ, সুরকার কিছু কিছু ক্ষেত্রে, সেটা বিগত বছরের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো, গীতিকারটা মূলত বেশি গুরুত্বপূর্ণ। তারপরে সালাম সালাম হাজার সালাম। হ্যাঁ, আমি আসলে সুর করতে পারলে বা আমার গানের গলা একটু যদি ভালো হইতো আমি গান গিয়ে আপনাদেরকে শোনাইতাম, সেক্ষেত্রে এটা আরো বেশি কাজে আসতো। তো এই দুঃসাহসটা করতেছি না। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, এরকম একটা গান আছে। হ্যাঁ, এটার গীতিকার হচ্ছেন ফজলে এ খোদা। হ্যাঁ, এটার গীতিকার হচ্ছেন ফজলে এ খোদা। তারপরে আমার ভাই রক্তের আগান, এটা তো আমরা অলরেডি বলে ফেলছি। তারপরে আমি বাংলায় গান গাই। হ্যাঁ, এরকম একটা গান আছে, আপনারা প্রত্যেকেই শুনেছেন। এটার গীতিকার হচ্ছেন প্রতুল মুখোপাধ্যায়। হ্যাঁ, এটার গীতিকার হচ্ছেন প্রতুল মুখোপাধ্যায়। এরপরে আসি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। চলচ্চিত্রের ক্ষেত্রে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে চলচ্চিত্রটা, সেটার নাম হচ্ছে জীবন থেকে নেয়া। এই চলচ্চিত্রটারও কিন্তু পরিচালক হচ্ছেন জহির রায়হান। হ্যাঁ, আমরা যে একটু আগে বললাম তিনি ওতপ্রোতভাবে জড়িত। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া, চলচ্চিত্রকার জহির রায়হান। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশে একটা নাম আছে, দেখেন, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট। এটা একটা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। এইটারও চলচ্চিত্রকার হচ্ছেন জহির রায়হান। লেট দেয়ার বি লাইট, চলচ্চিত্রকার হচ্ছেন জহির রায়হান। এই তথ্যটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি সম্পাদিত গ্রন্থ। ভাষা আন্দোলন ভিত্তিক সম্পাদিত একটা গ্রন্থ আছে, যেটা 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 1953 সালে গিয়ে, শহীদদের স্মরণে 53 সালে গিয়ে প্রকাশিত হয়। সেটার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি। নামটাই হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটা একটা সম্পাদিত গ্রন্থ। এটা সম্পাদনা করেন, সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান। এই তথ্যটা পরীক্ষায় আসে। হ্যাঁ, সম্পাদিত গ্রন্থের নাম 21শে ফেব্রুয়ারি, সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান। তো ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম এর বাইরেও আরো অনেকগুলো আছে। আমার কাছে মনে হয়েছে এই তথ্যগুলো যদি আমরা অন্তত মনে রাখতে পারি, যতগুলো বললাম, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। এখন একটু বলেন সবাই যে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মটা সবাই লিখে নিতে বা দাগ দিতে পেরেছেন কিনা। হ্যাঁ, তাহলে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম নিয়ে আলোচনা শুরু করি। আপনাদের গ্রুপে দেখবেন বাংলা সাহিত্যের জন্য কিছু ছক বা তালিকা মনে হয় শেয়ার করা আছে। হ্যাঁ, অনেকেই বলবেন যে ভাইয়া আপনি, যেমন একজন প্রশ্ন করছেন, হ্যাঁ, ফারজানা ইয়াসমিন আপু প্রশ্ন করছেন, ভাইয়া কোন বই থেকে পড়াচ্ছেন। মূলত আমি একটা ডাইজেস্ট থেকে, প্রিসেপ্টরস ডাইজেস্ট থেকে আমার দাগানো ছিল, সেখান থেকে আমি কিছু বিষয় আর কি আমার মতন করেই বলার চেষ্টা করছি। তো যাই হোক, এইটা আমার কাছে এমনিতেও মানে এগুলো পড়ানোর সময় বা আমি যখন পড়ছিলাম সবকিছু সাজাইছি, কিছু হয়তো লেখা আছে, কিছু হয়তো আমি সেখান থেকেই আমার নিজের মতন করে বলার চেষ্টা করছি। হ্যাঁ, এখন আপনারা একটু কষ্ট করে লিখে ফেলেন, অথবা যদি আপনার কাছে এই ভিডিওর কোনো লিস্ট থাকে আপনি সেখান থেকে একটু খুঁজে দাগ দিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, চলবে। আর যদি কেউ নাও পান, তারপরেও কোনো সমস্যা নেই। যদি কেউ নাও পান তারপরেও কোনো সমস্যা নেই, কারণ আপনাদের গ্রুপে অলরেডি দেখবেন যে ভাষা আন্দোলন না, কিছু বাংলা সাহিত্যের জন্য কিছু ছক বা তালিকা শেয়ার করা আছে। কিছু ছক বা তালিকা পিডিএফ আকারে শেয়ার করা আছে। ওই ছক বা তালিকার মধ্যে আমি যে নামগুলো বলতেছি এগুলো সবই আছে। এখানে সবই আছে। আমি পুরো যেহেতু ডাইজেস্ট থেকে তথ্যগুলো ছবি তুলে দিয়ে দিছি, পরবর্তীতে আপনারা যখন ক্লাসটা একবার দেখবেন ওইটার সাথে জাস্ট একটু মিলাই নেবেন যে আমি কোনটা কোনটা বলছি, তখন ইজিলি আপনি দাগ দিতে পারবেন। এখন ক্লাসের মধ্যে একটু দ্রুত মানে রেসপন্স করে কথাটা শোনেন, অথবা লিখে রাখার চেষ্টা করেন, মার্ক করার চেষ্টা করেন। যদি কোনো কারণে কারো একটা দুইটা ছাড়া পড়ে, যদি কোনো সমস্যা নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে বা কোনো কারণে হয়তো আপনি লিখতে পারেন, চিন্তার কোনো কারণে বইয়ের মধ্যে সব তথ্য দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমি অনেকেই মানে এরকম করতে গেলে দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে যাবে। আমি লাস্টে গিয়ে যদি প্রয়োজন হয় কোনো কিছু করার, তাহলে আমি আবার বলবো, আমরা একবার শেষ করি। হ্যাঁ, আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মের ক্ষেত্রে প্রথমেই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। হ্যাঁ, উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা পরীক্ষার জন্য তুলনামূলক খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসে যে উপন্যাসটা, সেটার নাম হচ্ছে রাইফেল রুটি আওরাত। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হচ্ছে এইটা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম হচ্ছে রাইফেল রুটি আওরাত, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঔপন্যাসিক হচ্ছেন আনোয়ার পাশা, ঔপন্যাসিক আনোয়ার পাশা। হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে শওকত ওসমানের 4টা উপন্যাসের নাম লিখে ফেলবেন, এবং 4টা উপন্যাসই পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরীক্ষায় সবগুলো উপন্যাসের নামই আসে। একটা লিখবেন জাহান্নাম হইতে বিদায়, জাহান্নাম হইতে বিদায়। তারপরে লিখবেন নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য।
তারপরে লিখবেন দুই সৈনিক, দুই সৈনিক, তারপরে লিখবেন হচ্ছে জলাঙ্গি, হ্যাঁ, তারপরে লিখবেন হচ্ছে জলাঙ্গি, হ্যাঁ। তাহলে কি বললাম আরেকবার রিপিট করি, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি, সবগুলো নামই পরীক্ষায় কিন্তু আসে, হ্যাঁ। শওকত ওসমানের এই 4টা উপন্যাসের নামই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার আসি হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নামগুলোও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই দুইটা নাম খুব বেশি আসে, আগুনের পরশমণি এবং হচ্ছে শ্যামল ছায়া, হ্যাঁ। আগুনের পরশমণিটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, হ্যাঁ। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঐতিহাসিক, মানে খুবই বিখ্যাত একটা উপন্যাস। তারপরে শ্যামল ছায়া, হ্যাঁ, এইটাও পরীক্ষায় আসে। ওনার অন্যান্য যে উপন্যাসগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ, তবে এই দুইটা পরীক্ষায় বেশি আসে। যেমন হচ্ছে সৌরভ একটা আছে, এটা একবার মনে হয় পরীক্ষা এসেছিল, সৌরভ। তারপরে দেখবেন ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের সাথে দিন শব্দটা আছে, অনিল বাগচির একদিন, এটা একটা, অনিল বাগচির একদিন। তারপরে হচ্ছে সূর্যের দিন, হ্যাঁ, তারপরে হচ্ছে সূর্যের দিন। আর আরেকটা আছে জ্যোৎস্না ও জননীর গল্প, আরেকটা হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, ঠিক আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে হুমায়ুন আহমেদ। আমি আবার সবগুলো বলতেছি, আগুনের পরশমণি, তারপরে হচ্ছে শ্যামল ছায়া, হ্যাঁ, তারপরে হচ্ছে সৌরভ, অনিল বাগচির একদিন, সূর্যের দিন, জ্যোৎস্না ও জননীর গল্প। আচ্ছা আমি একটু দেখে ফেলি ছোট গল্পের নামটা আবার। আচ্ছা ভাই, আমাকে ক্লাস শেষে সবাই আবার একটু বলবেন, হ্যাঁ, আমরা ক্লাসগুলো শেষ করে আবার সময় দিব, তখন একটু বলবেন। আচ্ছা, সৈয়দ শামসুল হক, হ্যাঁ, সৈয়দ শামসুল হকের উপন্যাসের নামগুলো একটু লিখে ফেলে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিষিদ্ধ লোবান এবং নীল দংশন দুইটাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। নিষিদ্ধ লোবান এবং হচ্ছে নীল দংশন। আরেকটা আছে ত্রাহি, ত্রাহি, তবে নিষিদ্ধ লোবান এবং নীল দংশন এই দুইটা পরীক্ষায় খুব আসে, হ্যাঁ। এরপরে আসি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুইটা উপন্যাসের নাম লিখবেন। একটি কালো মেয়ের কথা, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাও একবার বিসিএস এ আসছে। আরেকটা নাম হচ্ছে 1971, হ্যাঁ, এটাও বিসিএস একবার আসছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা হচ্ছে একটি কালো মেয়ের কথা, আরেকটা হচ্ছে 1971, হ্যাঁ, 1971। তারপরে হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো বললাম এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে লিখবেন হচ্ছে শওকত আলী। শওকত আলীর হচ্ছে উপন্যাসের নাম লিখেন যাত্রা। শওকত আলীর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাসের নাম হচ্ছে যাত্রা। শামসুর রহমান, শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম লিখেন অদ্ভুত আধার এক। অদ্ভুত আধার এক, হ্যাঁ। এগুলো হয়তো বা একবার করে পরীক্ষায় আসছে, কারণ আমরা কি বলছি, যাই পড়ি না কেন আলটিমেটলি আমি ক্লাসের মধ্যে বলি না বলি আপনাকে যে কোনো একটা টপিক শেষে বিগত বছরের প্রশ্ন পড়তেই হবে, তো ওর মধ্যে যা পাবেন ওটা বাদ দেওয়া যাবে না, ওটা পড়তেই হবে। আল মাহমুদ, আল মাহমুদের লেখা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে উপমহাদেশ, এটা একবার বিসিএস এসেছিল, হ্যাঁ। আল মাহমুদ, ওনার লেখা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে উপমহাদেশ। তারপরে হচ্ছে আমজাদ হোসেন, ওনার একটা উপন্যাস হচ্ছে অবেলায় অসময়। অবেলায় অসময়, এই তথ্যগুলো তুলনামূলক কম আসে, হ্যাঁ। আমজাদ হোসেন, অবেলায় অসময়। আবু জাফর শামসুদ্দিনের উপন্যাস হচ্ছে দেয়াল। আবু জাফর শামসুদ্দিন, ওনার লেখা উপন্যাস হচ্ছে দেয়াল। তবে দেয়াল নামে আরেকটা রাজনৈতিক উপন্যাস আছে একই নামে, হ্যাঁ, দেয়াল নামে আরেকটা রাজনৈতিক উপন্যাস আছে, সেই উপন্যাসটা আবার লিখেছেন হুমায়ুন আহমেদ। তারপরে হচ্ছে ইমদাদুল হক মিলনের, লিখে ফেলবেন কালো ঘোড়া। ইমদাদুল হক মিলনের উপন্যাস কালো ঘোড়া। সেলিনা হোসেনের, হ্যাঁ, সেলিনা হোসেনের ক্ষেত্রে লিখবেন হচ্ছে যুদ্ধ, একটা উপন্যাসের নাম যুদ্ধ। হাঙর নদী গ্রেনেড নামে একটা উপন্যাস আছে, এই উপন্যাসের নামটা আবার পরীক্ষায় খুব আসে, হাঙর নদী গ্রেনেড, হ্যাঁ, সেলিনা হোসেন। তারপরে হচ্ছে প্রিয় যোদ্ধা প্রিয়তম, লিখেছেন হারুন হাবিব, হ্যাঁ, উপন্যাসের নাম হচ্ছে প্রিয় যোদ্ধা প্রিয়তম, লিখেছেন হারুন হাবিব। ফেরারি সূর্য, 71-এর নিশান, হ্যাঁ, দুইটা, একটা হচ্ছে ফেরারি সূর্য আর একটা হচ্ছে 71-এর নিশান, হ্যাঁ, এই দুইটা উপন্যাস রচনা করেছেন রাবেয়া খাতুন। উপন্যাস রচনা করেছেন রাবেয়া খাতুন, হ্যাঁ। এখন এখানে একটা বিষয় কনফিউশন ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে আমরা যখন বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য যেটাই পড়তে যাই না কেন, একই নামের বেশ কিছু সাহিত্যকর্ম আসবে যেটা খুব কনফিউশন ক্রিয়েট করে, হ্যাঁ, খুবই কনফিউশন সৃষ্টি করে এবং এইটাতে পরীক্ষার হলে ভুল হওয়ারও চান্স থাকে অনেক বেশি। তো আমরা যখনই একই নামের কোনো সাহিত্যকর্ম পাবো তখন আমরা চেষ্টা করব ওইগুলো একত্রে মিল করে পড়ার। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম পড়তে যাবেন তখন দেখবেন 71-এর এই শব্দটা দিয়ে একাধিক রচনা আছে, 71-এর নিশান, 71-এর ঢাকা, 71-এর দিনগুলি, 71-এর
বর্ণমালা, এরকম অনেকগুলো, প্রায় 7টা 8টা শুধু 71 নাম দিয়ে আছে। তো এইটা পড়তে গেলে আমাদের একটু কনফিউশন হওয়াটাই স্বাভাবিক। এই জন্য যেগুলো আবার মিলে যায়, যে নামের মধ্যে মিল অমিলের বিষয়টা আছে, সেগুলো একত্র করে নিয়ে ওইগুলোকে আবার আলাদাভাবে একত্র করে নিয়ে পড়ার চেষ্টা করবেন, যাতে করে ভুলটা না হয়। হ্যাঁ, 71-এর নিশান, এটা হচ্ছে লিখেছেন রাবিয়া খাতুন। এরপরে বিধ্বস্ত রোদের ঢেউ, উপন্যাস হচ্ছে বিধ্বস্ত রোদের ঢেউ, লিখেছেন সর্দার জয়েন উদ্দিন। এটাও খুব একটা আসে না। জীবন আমার বোন, হ্যাঁ, জীবন আমার বোন, এই উপন্যাসটা লিখেছেন মাহমুদুল হক। জীবন আমার বোন উপন্যাসটা লিখেছেন মাহমুদুল হক। উপন্যাসের মধ্যে এই উপন্যাসগুলোর নাম আমরা মনে রাখতে পারি। এরপরে আমরা আসি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। হ্যাঁ, তো চলচ্চিত্রটা শুরু করার পূর্বে একটা বিষয় বলি, যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু কি আছে, উপন্যাস আছে, অথবা কোনো নাটক আছে, কোনো ছোট গল্প আছে, এইগুলাকে কেন্দ্র করেই কিন্তু আবার অনেক সময় বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, সরাসরি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র তো আছেই, কিছু কিছু উপন্যাসকে চলচ্চিত্রে রূপদান করা হয়েছে, কিছু কিছু নাটক বা প্রবন্ধ বা কোনো ছোট গল্পকে চলচ্চিত্রে রূপদান করা হয়েছে, আমরা পড়তে গেলে পাবো। তো চলচ্চিত্রের মধ্যে প্রামাণ্য চিত্রের ক্ষেত্রে লেখেন স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা প্রামাণ্য চিত্র। এই চিত্রটা মানে এটার চলচ্চিত্রকার বা পরিচালক হচ্ছেন জহির রায়হান। এটার পরিচালক হচ্ছেন জহির রায়হান। এরপরে লিখে ফেলেন চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলামের কয়েকটা লিখে ফেলবেন, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওরা 11 জন, ওরা 11 জন। তারপরে হচ্ছে মেঘের পরে মেঘ, মেঘের পরে মেঘ। তারপরে লিখবেন হাঙর নদী গ্রেনেড। দেখেন আমাদের এই নামটা অলরেডি কমন পড়ে গেছে, তাই না? হাঙর নদী গ্রেনেড আমরা একটু পূর্বেই পড়লাম। হাঙর নদী গ্রেনেড মূলত হচ্ছে একটা উপন্যাস। কার লেখা উপন্যাস? সেলিনা হোসেনের। হ্যাঁ, সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। সেই উপন্যাসকেই পরবর্তীতে চলচ্চিত্রে রূপদান করেছেন চাষী নজরুল ইসলাম। নামটাও একই। হ্যাঁ, হাঙর নদী গ্রেনেড। তার মানে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাঙর নদী গ্রেনেড নামের উপন্যাসটিকে লিখেছেন, উত্তর হবে সেলিনা হোসেন। আর হাঙর নদী নামের কি চলচ্চিত্রটির পরিচালককে, তাহলে উত্তর হবে হচ্ছে চাষী নজরুল ইসলাম। ঠিক আছে, একটু একটু খেয়াল করতে হবে। এরপরে দুইটা লিখে ফেলেন, একটা হচ্ছে 71-এর যিশু, আরেকটা হচ্ছে গেরিলা। 71-এর যিশু আরেকটা হচ্ছে গেরিলা, এই দুইটা চলচ্চিত্রই, হ্যাঁ, চলচ্চিত্রকার হচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ। নাসির উদ্দিন ইউসুফ। তবে এই দুইটাও কিন্তু সাহিত্যের সাথে মিল আছে। 71-এর যিশু এইটা হচ্ছে একটা ছোট গল্প। 71-এর যিশু এইটা হচ্ছে একটা ছোট গল্প। ছোট গল্পটা রচনা করেছেন শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির, হ্যাঁ, শাহরিয়ার কবিরের রচিত 71-এর যিশুতে ছোট গল্পটা, এটাকেই পরবর্তীতে চলচ্চিত্রে রূপদান করেন হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ। আমরা আরেকটা নাম দেখলাম গেরিলা। হ্যাঁ, গেরিলা এইটাও কিন্তু একটা সাহিত্যকর্ম, আমরা একটু পরে পড়তে গেলেই পাবো। এইটাকেও চলচ্চিত্রে রূপদান করেছেন কে? নাসির উদ্দিন ইউসুফ। ঠিক আছে, তারপরে লেখেন আমার বন্ধু রাশেদ। পরেরটা লিখেন আমার বন্ধু রাশেদ, আগামী এবং শরৎ 71। হ্যাঁ, আমার বন্ধু রাশেদ, আগামী, শরৎ 71। এই চলচ্চিত্রগুলোর পরিচালক হচ্ছেন মোরশেদুল ইসলাম। এই চলচ্চিত্রগুলোর পরিচালক হচ্ছেন মোরশেদুল ইসলাম। হ্যাঁ, তারপরে অরুণোদয়ের অগ্নিসাক্ষী। অরুণোদয়ের অগ্নিসাক্ষী এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সুভাষ দত্ত। হ্যাঁ, এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সুভাষ দত্ত। তারপরে লিখবেন হচ্ছে ধীরে বহে মেঘনা। ধীরে বহে মেঘনা, এটা একবার পরীক্ষায় এসেছিল মনে হয়। হ্যাঁ, এটা রচনা পরিচালক হচ্ছেন আলমগীর কবির। এটার পরিচালক হচ্ছেন আলমগীর কবির। তারপরে লিখবেন হচ্ছে আবার তোরা মানুষ হ। আবার তোরা মানুষ হ, এইটার পরিচালক হচ্ছেন খান আতাউর রহমান। হ্যাঁ, এটার পরিচালক হচ্ছেন খান আতাউর রহমান। এটা গেল হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। এরপরে আমরা আসবো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। নাটকে আসি। হ্যাঁ, লিখেন পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধের শেষের দিকের ঘটনাকে কেন্দ্র করে লেখা একটা নাটক, যেটা নাট্যকার হচ্ছেন সৈয়দ শামসুল হক। হ্যাঁ, যেটা নাট্যকার হচ্ছেন কি? সৈয়দ শামসুল হক। আমরা কিন্তু এই লেখকগুলো সম্পর্কে আবার আলাদাভাবেও পড়বো। তখনও কি সৈয়দ শামসুল হক যখন আমরা পড়তে যাবো, তখন কিন্তু ওনার লেখা উপন্যাসের নাম পড়বো, আমরা নাটকের নাম পড়বো, তখন এগুলো আসবে। কিন্তু এই ছকগুলো আমরা আলাদাভাবেই পড়ার চেষ্টা করতেছি, কারণ এগুলো থেকে সরাসরি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। এরপর লিখবেন নরকে লাল গোলাপ। নরকে লাল গোলাপ, এটার নাট্যকার হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। নরকে লাল গোলাপ, এটার নাট্যকার হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। হ্যাঁ, এটাও পরীক্ষায় আসে। মমতাজ উদ্দিন আহমেদের কয়েকটা 4টা নাম লিখে ফেলবেন, এগুলো পরীক্ষায় আসার মতন। হ্যাঁ, পরীক্ষায় আসে। মমতাজ উদ্দিন আহমেদ উনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু নাটক রচনা করেছেন। লিখেন কি চাহ শঙ্খচিল। কি চাহ শঙ্খচিল। তারপরে হচ্ছে বর্ণচোরা। বর্ণচোরা। হ্যাঁ, স্বাধীনতা আমার স্বাধীনতা। স্বাধীনতা আমার স্বাধীনতা। আরেকটা লিখেন হচ্ছে বকুলপুরের স্বাধীনতা। বকুলপুরের স্বাধীনতা। তারপরে লিখবেন হচ্ছে যে অরণ্যে আলো নেই।
যে অরণ্যে আলো নেই, এটা রচনা করেছেন নীলিমা ইব্রাহিম। যে অরণ্যে আলো নেই রচনা করেছেন নীলিমা ইব্রাহিম। এর বাইরে যদি বিগত বছরের মধ্যে পান সেগুলো পড়ে নিতে পারেন। এটা গেল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। এবারে আমরা আসি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ। আমরা প্রবন্ধে আসি। প্রবন্ধের ক্ষেত্রে প্রথমে লিখেন আমি বীরাঙ্গনা বলছি। এই প্রবন্ধটার নাম পরীক্ষায় আসে, আমি বীরাঙ্গনা বলছি। এটা রচনা করেছেন, প্রবন্ধকার হচ্ছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। প্রবন্ধকার ডক্টর নীলিমা ইব্রাহিম। এই যে দেখেন ওই 71 নাম দিয়ে আসছে, 71-এর ঢাকা। 71-এর ঢাকা এটা একটা প্রবন্ধ। আবার পড়ার সময় এটা একটু খেয়াল করবেন, কোন ধরনের সাহিত্যকর্ম, এটা কি ছোট গল্প, এটা কি প্রবন্ধ, নাকি এটা স্মৃতিকথামূলক কোনো রচনা, এটাকে খেয়াল করতে হবে। 71-এর ঢাকা এটা হচ্ছে একটা প্রবন্ধ, রচনা করেছেন সেলিনা হোসেন। রচনা করেছেন সেলিনা হোসেন। তারপরে লিখবেন তিনজন মেজরের মানে কিছু উপন্যাস আছে বা উপন্যাসটা প্রবন্ধ আছে, এগুলো আবার পরীক্ষায় আসতে দেখা যায় মাঝে মাঝে। মেজর রফিকুল ইসলাম, মেজর রফিকুল ইসলামের দুইটা নাম পরীক্ষায় মাঝে মাঝে আসে। প্রতিরোধের প্রথম প্রহর, প্রতিরোধের প্রথম প্রহর। আরেকটা হচ্ছে একটি ফুলকে বাঁচাবো বলে, একটি ফুলকে বাঁচাবো বলে। এই দুইটা নাম দেখতে পারেন। মেজর আব্দুল জলিল, এটা মেজর রফিকুল ইসলামের বললাম। এবারে লিখবেন হচ্ছে মেজর আব্দুল জলিল। ওনার ক্ষেত্রে মনে রাখতে পারেন এ সার্চ ফর আইডেন্টিটি। এটা মনে হয় একবার পরীক্ষায় এসেছিল, এ সার্চ ফর আইডেন্টিটি। এটা হচ্ছে মেজর আব্দুল জলিলের। আর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, ওনার লেখা একটা প্রবন্ধের নাম হচ্ছে দ্য লিবারেশন অফ বাংলাদেশ। দ্য লিবারেশন অফ বাংলাদেশ, প্রবন্ধকার হচ্ছেন মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। এবারে আসবো আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্পে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্পে প্রথমে এই যে 71 নাম দিয়ে অলরেডি আমরা পড়ে আসলাম। 71-এর যিশু, 71-এর যিশু, যেটা কি চলচ্চিত্রে রূপদান করেছেন নাসির উদ্দিন ইউসুফ। আর এটার ছোট গল্প বা গল্পকার হচ্ছেন শাহরিয়ার কবির। তারপরে নামহীন গোত্রহীন, এটাও একবার পরীক্ষা এসেছিল। নামহীন গোত্রহীন, হাসান আজিজুল হক। নামহীন গোত্রহীন। তারপরে জন্ম যদি তব বঙ্গে, জন্ম যদি তব বঙ্গে, এটা রচনা করেছেন শওকত ওসমান। রচনা করেছেন কে? শওকত ওসমান। বাংলাদেশ কথা কয়, বাংলাদেশ কথা কয়, রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ কথা কয় রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। মিলির হাতে স্টেন গান, আরেকটা হচ্ছে রেইনকোট। এই দুটো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মিলির হাতে স্টেন গান, রেইনকোট। এইটা গল্পকার হচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্টেন গান, রেইনকোট। তারপরে হচ্ছে আরো যেগুলো আছে, আরো দুই একটা আছে, এগুলো পরীক্ষায় বিগত বছরের প্রশ্নের মধ্যেই পেয়ে যাবেন। যেমন যখন সময় এলো, বাংলাদেশ ও বঙ্গবন্ধু, এরকম। বাংলাদেশ ও বঙ্গবন্ধু এটা একটু লিখে ফেলেন, মোনায়েম সরকার। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মোনায়েম সরকার। এরপরে আসি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা। স্মৃতিচারণমূলক যে লেখাগুলো আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটা এখানে 71 নাম দিয়ে বেশ কিছু লেখা আছে। 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি, এটা লেখক হচ্ছেন জাহানারা ইমাম। পরীক্ষার জন্য খুবই কমন একটা প্রশ্ন। বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় আসে। 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। তারপরে লিখবেন হচ্ছে 71-এর ডায়েরি, 71-এর ডায়েরি। এটা লিখেছেন সুফিয়া কামাল। এগুলো সবগুলোই পরীক্ষায় আসে। কনফিউশন হওয়ার চান্স আছে, একত্র করে পড়বেন। 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। তারপরে 71-এর বর্ণমালা, 71-এর বর্ণমালা, এটা লিখেছেন এমআর আক্তার মুকুল। 71-এর বর্ণমালা লিখেছেন এমআর আক্তার মুকুল। ওনার আরো একটা লেখা আছে, এটাও পরীক্ষায় আসে, খুব আসে। আমি বিজয় দেখেছি, আমি বিজয় দেখেছি, লিখেছেন এমআর আক্তার মুকুল। তারপরে বাংলাদেশ আমার বাংলাদেশ, এই নামটা মনে রাখতে পারেন, লিখেছেন রামেন্দ্র মজুমদার। বাংলাদেশ আমার বাংলাদেশ, রামেন্দ্র মজুমদার। আর এরপরে আসি হচ্ছে গান। গানের ক্ষেত্রে আমি তো এখানে ছবিটা আপনাদেরকে দিচ্ছি, এই ছবির মধ্যে যা আছে সবগুলো একটু দেখবেন। বিশেষ করে এতগুলো যদি নাও দেখতে চান, বিগত বছরের যেগুলো আসছে সেগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। তো এটা ছিল মোটামুটি আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মের ক্ষেত্রে আমাদের যেগুলো অবশ্যই পড়তে হয় বা মনে রাখতে হয় সেইগুলো। এখন আমরা এখন পত্রপত্রিকাতে যাব। পত্রপত্রিকার ক্ষেত্রে কোন তথ্যগুলো না পড়লেই না। তবে সেটাতে যাওয়ার পূর্বে আপনারা কাইন্ডলি আমাকে একটু বলেন যে যা যা আলোচনা করলাম সবার কাছে সবকিছু একেবারে ক্লিয়ার হয়েছে কিনা, বা সবাই ঠিকঠাক মতন বুঝতে পেরেছেন কিনা, বা এই মুহূর্তে এখন একটু বলেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু রিপিট করতে হবে কিনা। এখন বলেন, তাহলে আমি এইটা রিপিট করে তারপরে পত্রপত্রিকা অংশে যাব। সাবজেক্টগুলো কিভাবে পড়া স্টার্ট করবো বুঝতে পারছি না, কোনটা অনেক উপকার হবে। ভাই ক্লাসের সাথে তো আপনি আসেনি, তাই না? সব ক্লাসেই তো বলি। কিভাবে স্টার্ট করবো বলতে আপনাকে পড়া শুরু করে দিতে হবে। মানে আমরা অনেকে চিন্তা করতে করতে সময়টা বেশি নিয়ে ফেলি। পড়া শুরু করার জন্য এখানে অনেকগুলো দিক থাকতে পারে, যেমন
আমাদের আসলে রুটিন আসলে এক একজনের এক এক রকম। আপনি ফার্স্টে একটা কাজ করবেন, আপনি না সবাই চাইলে যাদের এরকম প্রয়োজন আর কি, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, আমার ফেসবুক পেজে দিয়ে আছে বা ইউটিউব চ্যানেলে আছে, যে পড়ার রুটিন কিরকম হতে পারে বা কিভাবে পড়াগুলো ঠিক করা যেতে পারে, কোন ওয়েতে পড়া যেতে পারে, এইটার একটা ভিডিও আছে। কারণ এটা সবার সাথে সবার মিলবে না, তো ওইটা আগে একটু দেখবেন, দেখে আসার পরে তারপরে আপনি স্পেসিফিক প্রশ্ন হয়তো বা করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, পত্রিকা কখন থেকে পড়া উচিত, পরিষ্কার কিছু? আচ্ছা, এখানে অনেকে একটা বিষয় ভুল করেন, সেটা হচ্ছে এই পত্রিকা বাংলা সাহিত্যের পত্র পত্রিকা আর ওই আমরা যে নিউজ পেপারের কথা বলি, দুইটা আলাদা বিষয়। অনেকে এটা প্রথমে তো হয়তো বুঝতে পারেন না। বাংলা সাহিত্যে পত্র পত্রিকা বলতে যে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় বাংলা সাহিত্যে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এরকম। হ্যাঁ, পত্র পত্রিকায় কোনো একটা কিছু লেখা হয়েছে, সাহিত্যের ক্ষেত্রে অবদান রাখছে এরকম। আর আমরা, আপনি যে নিউজ পেপারের কথাও যদি আলাদাভাবেই বলে থাকেন তাও সমস্যা নেই, নিউজ পেপারের বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। আমার বন্ধু রাশেদ কি লিখছেন? আমার বন্ধু রাশেদ লিখছেন মোহাম্মদ জাফর ইকবাল। হ্যাঁ, আমার বন্ধু রাশেদ লিখছেন হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা, আমি তারপরে কি কি জানি প্রশ্ন আসতেছে, আমি এখানে একটু বের করি। কই গেল? আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ে হচ্ছে কি কি জানি নাটকের নামগুলো একবার বলেন ভাইয়া। ভাইয়া, আপনি কি ক্লাসে ছিলেন না নাকি? হ্যাঁ, অনেকের সময় হয় কি, মানে এই ক্লাস কিন্তু থাকবেই। হ্যাঁ, আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, জাস্ট একটু পজ করে দিয়ে ওইখান থেকে একটু দেখে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একবার বলি। পায়ের আওয়াজ পাওয়া যায়, নাট্যকার হচ্ছেন সৈয়দ শামসুল হক। নরকে লাল গোলাপ, নাট্যকার হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। কি চাহ শঙ্খচিল, বর্ণচোরা, বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা। চারটা বলছি। কি চাহ শঙ্খচিল, বর্ণচোরা, স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ। যে অরণ্যে আলো নেই লিখেছেন নীলিমা ইব্রাহিম। আর যদি বিগত বছরের প্রশ্নের মধ্যে দুইটা একটা পান। আচ্ছা, ভাষান্দোলন ভিত্তিক কবিতা, ঠিক আছে। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, প্রথম কবিতা, রচনা করেছেন মাহবুবুল আলম চৌধুরী। স্মৃতি স্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। কোনো এক মাকে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা লিখেছেন শামসুর রহমান। জনতার সংগ্রাম চলবেই লিখেছেন সিকান্দার আবু জাফর। হ্যাঁ, এগুলো পরেও দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে এখন পত্র পত্রিকাতে চলে আসি। হ্যাঁ, পত্র পত্রিকার ক্ষেত্রে দেখবেন যে কোনো বইয়ে যখন আপনি পড়তে যাবেন পত্র পত্রিকা অংশটা, তখন দেখবেন যে কোনো বইয়ের মধ্যে একটা লিস্ট আছে, মানে একটা ছক বা তালিকার মতন আছে, সাল দিয়ে লেখা আছে। তালিকার মধ্যে দেখবেন সংবাদপত্রের নাম দেওয়া আছে, একটা সাল দেওয়া আছে। হ্যাঁ, কত সালে সংবাদপত্রটা প্রকাশিত হয়েছে, তারপরে সম্পাদকের নাম, অর্থাৎ সংবাদপত্রটা পত্রিকাটা সম্পাদনা করেছেন কে। হ্যাঁ, এরকম একটা লিস্ট দেওয়া আছে। কোনো কোনো জায়গায় আবার হয়তো বা ওই পত্রিকা সম্পর্কে আবার কিছু লাইনও লেখা আছে। আর ওই ছক বা তালিকার আগে বা পরে, উপরে বা নিচে দেখবেন প্রাসঙ্গিকভাবে আরো কিছু তথ্য দেওয়া আছে। জাস্ট এক পৃষ্ঠার, যে কোনো বইয়ের মধ্যে দেখবেন এক পৃষ্ঠার কিছু তথ্য আর হয়তো বা এক পৃষ্ঠার কিছু এমসিকিউ আছে। এইটুকু পড়লেই পরীক্ষায় 1 মার্কের মতন প্রশ্ন কমন পাওয়া যায়। তো আপনারা যে কাজটা করবেন, যে কোনো বইয়ে ওই ছক বা তালিকার আগে পরে যতটুকু তথ্য আছে সেটা একটু ভালোভাবে পড়ে ফেলবেন। আর এখানে যত পত্রিকা আছে সবগুলোই আসলে আমাদের পড়া উচিত। হ্যাঁ, যেহেতু এখান থেকে 1 মার্কস আমরা মোটামুটি প্রত্যেকবারই কমন পাই, তারপরেও এখান থেকে আমি কিছু অংশ আপনাদেরকে আলাদাভাবে বলে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, যেমন অনেকেরই প্রশ্ন থাকে, ভাইয়া সালগুলো সবগুলো মুখস্থ রাখবো কিনা? সালগুলো সবগুলো তো মুখস্থ থাকে না। এই ক্ষেত্রে যে সালগুলো পরীক্ষায় এর পূর্ববর্তী বছরগুলোতে আসছে সেগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। পাশাপাশি আমি কিছু বলে দিচ্ছি, এইগুলোর ক্ষেত্রে আপনি সবগুলোই মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, সংবাদপত্রের ক্ষেত্রে, আচ্ছা আমি একবার দেখি, এমপি3তে পত্রিকা দেওয়া নেই ভাইয়া, হয়তোবা মিসিং হতে পারে বা হয়তো কোনো জায়গায় থাকতেও পারে। আমার যে নোটটা দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসি বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট এই উপমহাদেশের প্রথম যে পত্রিকাটা, সেটা হচ্ছে 1780 সালে। 1780 সালে, এটা সালটা মনে রাখবেন। সম্পাদক হচ্ছেন জেমস অগাস্টাস হিকি। হ্যাঁ, সম্পাদক হচ্ছেন জেমস অগাস্টাস হিকি। এখন পত্রিকা থেকে প্রশ্নগুলো কিরকম হয় এটা একটু আইডিয়া দিই। পত্রিকা থেকে প্রশ্নগুলো হয়, দেখবেন যে বিশেষত্ব দিয়ে প্রশ্ন করা হচ্ছে। উপমহাদেশের প্রথম পত্রিকা কোনটি? বাঙালি কর্তৃক রচিত প্রথম পত্রিকা কোনটি? বাংলা ভাষার প্রথম পত্রিকা কোনটি? হ্যাঁ, ভারতবর্ষের প্রথম পত্রিকা কোনটি? বাংলাদেশের প্রথম পত্রিকা কোনটি? বাংলাদেশের এই জায়গা থেকে প্রথম পত্রিকা কোনটি? এরকম বিভিন্ন বিশেষত্ব আছে। এরকম বিশেষত্ব দিয়ে পত্রিকার নাম আসতে পারে। অনেক সময় পত্রিকা দিয়ে সালটা চাওয়া হয়, এই পত্রিকাটা কত সালে প্রকাশিত হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা খুব আসে, পত্রিকার সম্পাদকের নাম চাই, পত্রিকাটা কে সম্পাদনা করেছেন। আর কিছু কিছু জায়গায় স্থানের নামও চাওয়া হয়, যে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনগুলো, বা এই পত্রিকাটা কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে। দেখবেন ঢাকা থেকে কিছুটা প্রকাশিত হয়েছে, কোনোটা হয়তো বা রংপুর থেকে হয়েছে, কোনোটা হয়তো কুষ্টিয়া থেকে হয়েছে। হ্যাঁ, এইভাবে প্রশ্নগুলো হয়। আপনার বিগত বছরের প্রশ্নগুলো পড়তে গেলেই বুঝতে পারবেন। তো প্রথমটা বললাম বেঙ্গল গ্যাজেট, 1780 সালে সম্পাদনা করেছেন জেমস অগাস্টাস হিকি। হ্যাঁ, এরপরে দেখেন 1818 সালে, হ্যাঁ, তিনটা পত্রিকার নাম আছে। একটা হচ্ছে দিগদর্শন, একটা হচ্ছে সমাচার দর্পণ, একটা হচ্ছে বাঙ্গাল গ্যাজেট। হ্যাঁ, দিগদর্শন যেটা বাংলা ভাষার প্রথম সাময়িকী বা সংবাদপত্র বলা হয়ে থাকে, বাংলা ভাষার প্রথম সাময়িকী বা সংবাদপত্র যেটা, সেটা হচ্ছে দিগদর্শন। হ্যাঁ, আর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র যদি সাপ্তাহিক বলে, একটু খেয়াল করবেন, পড়তে গেলেই পাবেন, প্রশ্নগুলো পড়ার সময় একটু খেয়াল করবেন। সাপ্তাহিক পত্রিকাটা হচ্ছে সমাচার দর্পণ। হ্যাঁ, সাপ্তাহিক পত্রিকাটা হচ্ছে সমাচার দর্পণ, দুইটাই 1818 সালে, এবং এই দুইটা নামই পরীক্ষায় খুব আসে। এই যে বেঙ্গল গ্যাজেট, এটা খুব একটা, তাও তো মানে আসলেও কম কম আসে। দিগদর্শন এবং সমাচার দর্পণ এই দুইটা খুবই পরীক্ষায় আসে, দুইটা 1818 সালে, এবং দুইটারই সম্পাদনা করেছেন জন ক্লার্ক মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান, আমি নামগুলো একটু বলে দিই, একটু বাসায় একটু পড়তে হবে। এরপরে দেখেন একটা আছে বেঙ্গল গ্যাজেট আর একটা আছে বাঙ্গাল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট যেটা, সেটা হচ্ছে উপমহাদেশের প্রথম, আর বাঙ্গাল গ্যাজেট যেটা, সেটা হচ্ছে বাঙালি কর্তৃক প্রথম। হ্যাঁ, বাঙালি কর্তৃক প্রথম পত্রিকা, আর এটাও 1818 সালে। গঙ্গা কিশোর ভট্টাচার্য, গঙ্গা কিশোর ভট্টাচার্য। তবে এগুলোর ক্ষেত্রেও বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসার সম্ভাবনা অনেক থাকে। চেষ্টা করবেন ছকটা পুরোটাই পড়ার, বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো একটু চারটা অপশন খেয়াল করে করে পড়লেই ওইখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সব কাভার হয়ে যাবে। হ্যাঁ, চারটা অপশন খেয়াল করে পড়লেই। এরপরে দেখেন সমাচার চন্দ্রিকা, এটা পরীক্ষায় খুব একটা আসে না, সম্পাদকের নামটা একটু দেখবেন। সাল, মানে আমি যেটা সাল পড়তে হবে সেটা আমি বলেই দিব, যে এটা সাল প্লাস দুইটাই। হ্যাঁ, বঙ্গদূত, এটার সালও প্রয়োজন, এটার সম্পাদকের নামও প্রয়োজন। হ্যাঁ, এগুলো আমি বই থেকে একটু পড়ে নেবেন, আমি খালি ইয়েটা বলে দিই। হ্যাঁ, বঙ্গদূত, প্রকাশকাল, সাল, প্রকাশকাল এবং সম্পাদক দুইটাই গুরুত্বপূর্ণ। সমাচার সভা-রাজেন্দ্র, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলোতে শুধু সম্পাদকের নাম পড়তে পারেন। সংবাদ প্রভাকর, সংবাদ প্রভাকর, এইটা দুইটাই গুরুত্বপূর্ণ, সালটাও গুরুত্বপূর্ণ, সম্পাদকের নামটাও। সংবাদ প্রভাকর। এরপরে জ্ঞানান্বেষণ, এইটাও দুইটাই গুরুত্বপূর্ণ, জ্ঞানান্বেষণ, জ্ঞানান্বেষণ। হ্যাঁ, জ্ঞানান্বেষণ পত্রিকা। এরপরে তত্ত্ববোধিনী পত্রিকা, এইটাও দুইটাই গুরুত্বপূর্ণ, তত্ত্ববোধিনী পত্রিকার সাল এবং সম্পাদক দুইটাই গুরুত্বপূর্ণ। বিবিধার্থ, বিবিধার্থ সংগ্রহ, এটা শুধু নামটা দেখলেই হবে, পরীক্ষা খুব একটা আসে না। গ্রাম বার্তা প্রকাশিকা, দুইটাই দেখবেন। হ্যাঁ, গ্রাম বার্তা প্রকাশিকা দুইটাই দেখবেন। বঙ্গদর্শন, দুইটাই দেখবেন, বঙ্গদর্শন। হ্যাঁ, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্রের, দুইটাই দেখবেন। এরপরে ভারতী, শুধু সম্পাদকের নামটা দেখতে পারেন। হ্যাঁ, ভারতী। তারপরে হচ্ছে সুধাকর, হ্যাঁ, সম্পাদকের নামটা দেখবেন, সুধাকর। তারপরে হচ্ছে মিহির। হ্যাঁ, মিহির, মিহির সুধাকর, আরেকটা কি জানি আছে। হ্যাঁ, এইটা হচ্ছে শেখ আব্দুর রহিমে ওনার রচিত, ওনার সম্পাদনায় সুধাকর। তারপরে হচ্ছে মিহির। হ্যাঁ, তারপরে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে খালি সম্পাদকের নামটা দেখবেন। হাফেজ কোহিনুর, হাফেজ কোহিনুর, এগুলো খুব একটা আসে না। তারপরে আমরা এগুলো বাদ দিই, এগুলো বাদ দিয়ে এইদিকে এসে হচ্ছে নবনূর, একটা আছে নবনূর, এটা সম্পাদকের নামটা একটু দেখতে পারেন। মানে যেগুলো আমি বলতেছি সম্পাদকের নাম একবার করে বলতেছি, এগুলো তো দেখবেন, যেগুলো আমি বলি না এগুলো একবার করে অন্তত রিডিং করে যাবেন। হ্যাঁ, আর যেগুলো আমি দুইটাই করে বলে দিচ্ছি সেটা অবশ্যই পড়বেন। তারপরে হচ্ছে মাসিক সওগাত আছে একটা, এবং সাপ্তাহিক সওগাত, সওগাত পত্রিকা। হ্যাঁ, মোহাম্মদ নাসির উদ্দিন, এইটার ক্ষেত্রে সালটাও দেখবেন, সম্পাদকের নামটাও দেখবেন, সম্পাদকের নামটা পরীক্ষায় খুব আসে মাঝে মাঝে। আঙুর নামে একটা শিশু পত্রিকা আছে, এটা দুইটাই দেখবেন, আঙুর। তারপরে মুসলিম ভারত, মুসলিম ভারত মোজাম্মেল হকের মুসলিম ভারত। কল্লোল, কল্লোলের দুইটাই দেখবেন। হ্যাঁ, কল্লোলের সালও দেখবেন এবং হচ্ছে সম্পাদকের নামটাও দেখবেন, এটা গুরুত্বপূর্ণ। কালীয় কলম, হ্যাঁ, এইটাও দেখবেন। হ্যাঁ, কালীয় কলম, এটাও দুইটাই দেখতে পারেন। তারপর হচ্ছে প্রগতি, সম্পাদকের নামটা দেখবেন। পূর্বাশা, দুইটাই দেখবেন, পূর্বাশা, পূর্বাশা দুইটাই দেখবেন। ক্রান্তি, ক্রান্তি দুইটাই দেখবেন, ক্রান্তি। হ্যাঁ, তারপরে কাজী নজরুল ইসলামের যেগুলো আছে, কাজী নজরুল ইসলামের যেগুলো আছে সবগুলোই দেখবেন। কাজী নজরুল ইসলামের যে তিনটা পত্রিকার সাথে তিনি সম্পাদিত আছেন, তিনটা পত্রিকার সাথে আছেন। হ্যাঁ, এই তিনটাই সাল সহ তিনটাই দেখবেন। এই তো, এটাই ছিল মোটামুটি হচ্ছে পত্রিকা থেকে যে তথ্যগুলো আমাদের পড়তে হয়। হ্যাঁ, এর বাইরেও আরো কিছু আছে, ওগুলো শুধু সম্পাদকের নামটা চাইলে দেখতে পারেন। আর যদি মনে করেন যে এত করবো না, একবার করে দেখে বিগত বছরের প্রশ্নের মধ্যে যেগুলো বারবার অপশন সহ রিপিট হবে সেইগুলো ভালোভাবে পড়বেন, তাতে এখান থেকে আপনারা 1 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, হ্যাঁ, যারা যুক্ত আছেন এখন আমাকে একটু বলেন
যে আমরা মোটামুটি আজকের ক্লাসে আলোচনা করার মতন যা ছিল আমরা সবকিছু আলোচনা করছি। তো আপনাদের শুরু থেকে এখনো পর্যন্ত যা যা আলোচনা করছি তাতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা এইটা। আচ্ছা, আরেকটা বিষয় একটু প্রশ্ন করি, হ্যাঁ প্রশ্ন করা উচিত। সেটা হচ্ছে এই যে আমি এসে সরাসরি আপনাদের সামনে এসে এই যে পিছনের একটা ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক না কেন, এই যে লুঙ্গি পরে শার্ট পরে এসে আপনাদের সাথে ইনফর্মাল ভাবে যে ক্লাস নেই, এতে কি কেউ মাইন্ড করেন বা এতে কি কারো মানে খারাপ লাগে যে না ভাইয়া এটা একটা প্রফেশনাল বিষয়, আপনি এরকম ভাবে কেন ক্লাস নেন, আপনি চাইলে দাঁড়ায় খুব সুন্দরভাবে বোর্ডের সামনে এসে বা একটা তৈরি করে এইভাবে ক্লাস নেবেন, এইভাবে কেন ক্লাস নেই, মানে এইটাতে আপনাদের কারো কোনো অবজেকশন আছে কিনা? হ্যাঁ মানে থাকলে কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় বলতে পারেন। হ্যাঁ মানে এটা আমার কাছে মনে হইলো যে আসলে আমি আসলে ওইভাবে চোখে দেখি না, মানে আমি খুবই প্রফেশনাল বা আপনাদের সাথে খুবই ফর্মাল এইরকম না। আমি জাস্ট মনে হয় যে আমার কাছ থেকে যেটা আপনাদেরকে দেয়ার এসে আমি জাস্ট আপনাদেরকে ওই বিষয়টা নিয়ে বেশি ফোকাস করব, ওইটা নিয়েই কথা বলবো। একেবারে আমি যেরকম ভাবে প্রাত্যহিক জীবনে চলাফেরা করি, বাসায় যেভাবে থাকি ঠিক ওইভাবে এসে আপনাদের সাথেও ইন্টারাকশনটা আমার ওইরকমই হবে। হ্যাঁ এইগুলো আসলে বোর্ডে লিখে লিখে পড়ানোর এরকম কিছু নাই, বা লং কোর্স হলে আরেকটা বিষয় ছিল যে সব পড়ে পড়ে আমি করলাম, তারপরেও এগুলো আসলে বাসায় পড়ার মতন। ম্যাথ ইংলিশ হইলে না হয় আমি রুলস পড়াচ্ছি, আমি উদাহরণ দেখাচ্ছি, অথবা আমি কোনো একটা নিয়ম শিখাচ্ছি, গণিতের একটা টাইপ শিখাচ্ছি, সূত্র দেখাচ্ছি, তখন আলাদা বিষয়, তখন আমাকে বোর্ডে যাইতে হবে। এগুলোতে আসলে কিন্তু বোর্ডে ভাবে পড়ানোর কিছু নাই। আচ্ছা আমি দেখি, না ভাই প্রবলেম নাই, না ভাই প্রবলেম নাই, না ভাই কোনো সমস্যা নাই। যদি কারোর কাছে মনে হয় যে না ভাইয়া এইভাবে ভালো লাগে না আসলে, হ্যাঁ তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি দেখলাম যে সবাই হয়তো বা কিছু মনে করেন না, বরং আমার মনে হয় এইভাবে তো দেখেই আপনার আরো ভালো লাগার কথা। মানে আমার কাছে কোনো একটা টিচার যদি এভাবে সে ক্লাস নিতে আমার মনে হয় ভালোই লাগতো, যে ওনার কাছে এত মানে আলাদা কোনো দিয়ে নাই, এগুলোর সাথে ওনার সম্পর্ক নাই, উনি পড়ানোর কথা পড়াচ্ছেন, হ্যাঁ একবারে খুব ভালোভাবে মিশার কথা মিশতেছেন, এটাই বরং হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকের মতো আমরা শেষ করতে পারি। আর আপনাদের ক্লাসগুলো আমি করছি অলরেডি গ্রুপে, হয়তো বা 10টার মধ্যে হওয়ার কথা। হ্যাঁ 10টার মধ্যে হওয়ার কথা, তারপর আমি জানি না, আমি তারপর একটু চেক করে সব দেখবো। ঠাকুরের কত সালে কি প্রকাশ হয়েছে কি পড়তে হবে, যেমন ঘরে বাইরে সবগুলো একবারে ডিটেলসে একবারে সবগুলো পড়ার দরকার নেই, বিশেষ করে যেগুলো বিগত সালে আসছে, হ্যাঁ বা খুবই গুরুত্বপূর্ণ যেটা বা প্রথম প্রকাশিত যেটা সেটা দেখতে পারেন। হ্যাঁ যেগুলো প্রথম প্রকাশিত হয়েছে বা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ আপনি যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে আপনাকে কি বলা যেতে পারে, গীতাঞ্জলি কাব্য, এটা আপনাকে পড়তেই হবে, এটার জন্য তিনি বিখ্যাত। হ্যাঁ এইটার প্রকাশ সালটা পড়বেন, প্রথম যেগুলো আছে সেইগুলো দেখতে পারেন। হ্যাঁ অনুরূপভাবে কাজী নজরুলের জন্য আপনি বলেন, হ্যাঁ বিদ্রোহী কবিতার প্রকাশ সালটা এটা আপনি দেখতে পারেন, এইরকম যে অংশগুলো আছে সেটা দেখতে পারেন। সবগুলো প্রকাশ সাল দেখে এবং মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে বিগত বছরের আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা শুধু দেখবেন। পত্রিকা বিষয়ে আরেকদিন আলোচনা করি ভাই। হ্যাঁ পত্রিকা বিষয়ে আরেকদিন আলোচনা করি। নর্মালি আমি চাকরির পরীক্ষায় পত্রিকা পড়ার গুরুত্ব আসলেই অনেক ভালো, মানে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বিষয়গুলোকে বুঝে নিয়ে ভালোভাবে পড়তে পারেন। তবে আমি আসলে কখনো পত্রিকা ওইভাবে পড়া হয় নাই, মানে চাকরি পরীক্ষার উদ্দেশ্যে যেভাবে পত্রিকা পড়া উচিত কখনোই পড়ি নাই। ইভেন আমি একদিন আপনাদেরকে আমার রিটেনের অভিজ্ঞতাও শেয়ার করব। আমার রিটেনের অভিজ্ঞতা খুবই ভয়াবহ, শোনার পরে অনেকেরই মনে হইতে পারে যে ভাই আপনি চাপা মারতেছেন, অথবা ক্যাডার হয়ে গেছেন এখন তো এরকমই বলবেন, বা কারো কারো শুনে বিশ্বাস নাও হইতে পারে। তো যাই হোক ওটা কোনো বিষয় না, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো। আমার রিটেনের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। আমি যে আসলে কিভাবে পাশ করে এসে কোন কোন পদ দিয়ে এসে আজকে আমি মানে ক্যাডার, তাও ধরেন জেনারেল ক্যাডার পেয়ে গেছি, আমার মাঝে মাঝে নিজের কাছেই খুব মনে হয় যে কপালে ছিল, আবার আমার কাছে মনে হয়েছে হয়তো বা আমি ওরকম নাই, কিন্তু হয়তো বা আমি যতটুকু মানে ওর মধ্যে যতটুকু সাজাই গেছে অল্প সময়ের মধ্যে নিতে পারছি, হয়তো বা ওইটাই স্যারের কাছে খুব ভালো লাগছে। ইভেন হয়তো আমি ভাইবাতেও অনেক ভালো করছি, সব মিলে কপালে ছিল, রিজিকে ছিল, হয়ে গেছে। কখনকার কোন জায়গায় কি অবস্থায় কিরকম হবে আমরা আসলে কেউ বলতে পারবো না। হ্যাঁ এই জন্য লেগে থাকতে হবে, যতটুকু পারি আমরা চেষ্টা করে যাব। মানে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, লেগে থাকা, কাজ করা, ফল দেওয়ার মালিক কি আল্লাহ তাআলা। হ্যাঁ কোনো অবস্থাতেই হতাশা হওয়া যাবে না, কারণ আমার টার্গেটই ছিল যে আমি এইসব না হলে আপনাদেরকে পড়ানো, এটাই মানে কি প্রফেশন হিসেবে নিয়ে এটাতেই আরো যত বেশি মানে আগানো যায় আর কি। হ্যাঁ
তো লেগে থাকেন। দেখা যাচ্ছে আমি কিন্তু কখনোই ভাবি নাই যে আমার এরকম ভাবে মানে আমি হচ্ছে জেনারেল ক্যাডারে আমার নাম আসবে। মনে হয়েছিল যদি আসে হয়তো বা এগ্রিকালচার ক্যাডারে আসলে নাম আসলে আসতেও পারে, তাও শিওর না। হ্যাঁ, কারণ বন্ধু বান্ধব থেকে শুরু করে বড় ভাই ছোট ভাই যাদের পরীক্ষা শুনছে সবারই কম বেশি শুনছে একটা মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে। সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো আরো ভালো পরীক্ষা দিতে পারতাম, কারণ আমি যে মাত্র যে কয়েকদিন পড়ালেখা করে পরীক্ষা দিছি তাতে পড়ালেখা অনুযায়ী পরীক্ষা ভালো হয়েছে, কারণ অল্প সময় পড়ে পরীক্ষার হলে ওইটুক পরে যে উপস্থাপনাটা করছে আমার কাছে মনে হয়েছে অনেক ভালো, মানে ইনপুটের থেকে আউটপুটটা অনেক বেশি দিতে পারছি। হ্যাঁ, তো ওইটাই হয়তো বা কাজে লেগে গেছে। যাই হোক, এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। মুখস্থ করে শেষের দিকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে এখন বলেন আজকে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, কোর্সের অন্তর্ভুক্ত, কোর্সের বাইরে, ক্লাসের পড়ার মধ্যে, ক্লাসের পড়ার বাইরে যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি হয়তো বা কিছুটা সময় আপনাদের সাথে একটু গল্প করি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে একটু লিখে দেন যে ভাইয়া তাহলে আজকের মতো শেষ করে দেন। আর যদি মনে করেন যে আমাকে কোনো প্রশ্ন করবেন, কিছু জানতে চাইবেন, একটু গল্প করবেন, তাহলে করতে পারেন। হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা আমাদের ঘন্টার আগেই শেষ হয়ে গেছে। নর্মালি আমাদের ক্লাস কালকে কি 1.5 ঘন্টা ক্লাসেই ছিল, আজকে সেখানে 50 মিনিটেই ক্লাস শেষ হয়ে গেছে। ভাই সাধারণত 47-71 নোটসগুলো উপকারী আলহামদুলিল্লাহ, সাথে আপনার ক্লাস ভিডিওগুলো আপলোড দিলে ভালো হতো ভাই। আচ্ছা ভাই, আমি নোটসগুলো দিছি, তবে ভিডিওটা আপলোড করতে গেলে আমার অন্য একটা গ্রুপে ক্লাসগুলো আছে। এখন আমি কালকে আর কি সাথে সাথে আমি ওইটা মনে করছি, তবে ওইটা করার সময়টা বা আমি হয়তো পরে ভুলে গেছি। হ্যাঁ, খেয়াল নাই। আমি চেষ্টা করব আজকে আবার যেই গ্রুপে ক্লাস, তো অনেকগুলো গ্রুপে নিয়ে আসে, যেই গ্রুপের ক্লাসটা মোটামুটি খুব ভালো লাগছে আমার কাছে, এরকম আমি একটু সার্চ করতে হবে। হ্যাঁ, সার্চ করে একটা পূর্ণাঙ্গ যদি ক্লাস থাকে যে একটা ক্লাসের মধ্যে শেষ করা আছে, তাহলে আমি ওইটা একটু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। মূলত আমার যে নোটটা দেওয়া আছে না, এই নোটের উপরেই কিন্তু কথাবার্তা বলছে, আলাদা কিছু বলি নাই। আমার যে নোটটা আপনাদেরকে দেওয়া আছে এই নোটের উপরেই কথাবার্তা বলা আছে। দীপ্ত ভাইয়ের আবার একটা টেকনিক সহকারে ওই যে কিছু কিছু দিয়ে দেওয়া আছে, আমি চেষ্টা করবো দুইটাই আপলোড করে দেওয়া। তো আমার নোট যেটা, আমার ক্লাস আসলে ওইটাই, জাস্ট একটু হয়তো ফোকাস করা আছে যে এই জায়গাগুলোতে প্রশ্ন বেশি হয়, এই জায়গাতে এরকম হয়, এইটা কিছু বিষয় শেয়ার করা আছে, ওইটা হয়তো আপনাদের কাজে আসবে। আর পাশাপাশি দীপ্ত ভাইয়েরও একটা মনে হয় ক্লাস ছিল, কোন গ্রুপে মনে নাই। হ্যাঁ, ওনার কিছু কিছু টেকনিক সহকারে কিছু কিছু জায়গায় যে বীরশ্রেষ্ঠদের নাম থেকে আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা ভুলে যাই আর কি, ওই রকম কিছু টেকনিক শেয়ার আছে, আমি ওইটাও চেষ্টা করবো আপলোড করার। আপাতত নোটের মধ্যে যা যা আছে সেটা পড়তে থাকেন। ভাই, মেয়েদের বিয়ে করে সংসার সামনে প্রস্তুতি নেওয়া, এটার ব্যাপারে একটু কিছু বলেন, খুব উপকার হতো। ভাই, এটা তো আসলে আমি তো এটা কেমনে বলি বলেন। হ্যাঁ, যদিও বা আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা হচ্ছে যে আপনাদের ভাবিকে দিয়ে বলতে পারবো। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনাদের ভাবি আর পারেই না, পড়ালেখাটা ধরতে গেলে অনেকটা বাদের মতোই। হ্যাঁ, কবে যে লাস্ট পড়তে বসছে, মাঝখানে আমি একটু চেষ্টা করছিলাম, বলছিলাম। তো আমারও এখন দৌড়াদৌড়ির কারণে আমিও সময় দিতে পারি না, তো বাচ্চা বাসায় একা একাই থাকে। তো বাচ্চাকে, পিচ্চি বাচ্চা সামলানো তো মানে কি কষ্টকর। হ্যাঁ, আমি যখন বাসায় যাই তখন দেখা যাচ্ছে পিচ্চি, মানে আমি নিজে একা, আমি মানে মেয়ে মানুষ তো এগুলো সামলে অভ্যস্ত, ছেলে মানুষ তো ভাবে হয় না। আমি একটু থাকলেই মাঝে হয়ে যায় যে কেমনে সামলাই, হ্যাঁ, একটা পিচ্চিকে কেমনে সামলানো যায়। তো ওইখানে দেখা যাচ্ছে ওর দাদি থাকে, নানি থাকে, ও থাকে, তারপরেও দেখা যাচ্ছে মানে হয় না, হয়ে ওঠে না। এত সবকিছু মেনটেন করে যে পড়ালেখা করবে, ওটা হয়ই না। লাস্টে তো আমি মানে বললামই যে আসলে সবারই তো একটা চাওয়া থাকে, ইচ্ছা থাকে, নিজের ইচ্ছা হোক, বাপ মায়ের ইচ্ছা হোক, সবারই একটা কিছু না কিছু করার জন্য একটা প্ল্যানিং থাকে। তো ওর এমন একটা পরিস্থিতি বা পিচ্চির এমন একটা পরিস্থিতি, তার মধ্যে আমার পিচ্চিটা এখন ইদানিং খুব অসুস্থ হয়, 5 দিন 7 দিনও পার হয় না আবার অসুস্থ হয়ে যায়। তো ও অসুস্থ থাকলে এমনি তো মন মাইন্ডও তো বাবা মার ভালো থাকে না, ওর সবসময় এটার উপর দিয়ে পার হতে হয়। তো ও একবারেই পারে না, একবারেই পারে না। তো আমি ওকে বলছি যে এইটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আবার দেখা যাচ্ছে আমি আসলে কিছু কিছু বিষয় হয়তো বা অনেকের ভালোও লাগতে পারে, নাও লাগতে পারে। বাবা মা দুইজনই চাকরি করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলে মেয়ে মানুষ হয় না এরকম না হয়, তারপরেও যে সময়টা তাদেরকে এই সময় দেওয়া দরকার বা যেভাবে আসলে গড়ে ওঠা দরকার ওই রকম ভাবে পুরোপুরি ভাবে হয় না। তো অনেক কিছু চিন্তা করে আমি বললাম যে তোমার উপরে এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই, তুমি ঠিক মানে তোমার এখন টার্গেট হচ্ছে, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে তুমি হচ্ছে পিচ্চিটাকে মানুষ করা আর কি। হ্যাঁ, ওকে যথাযথভাবে ওর স্বাস্থ্য থেকে শুরু করে ওর বেড়ে ওঠা থেকে শুরু করে যা যা আছে সব দিকটা তুমি পরিপূর্ণভাবে খেয়াল করো। হ্যাঁ, ওকে মানুষ করাটাই হচ্ছে এখন তোমার 1 নাম্বার কাজ। হ্যাঁ, মানে এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যে পড়ালেখা করছি, চাকরি বাকরি করছি, এই সেই করতেছি, এটার থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা যে কম গুরুত্বপূর্ণ তা না। হ্যাঁ, কিন্তু সবাই তো আসলে সব কাজ করবে না। এবং দেখা যাচ্ছে যে ও হয়তো এই সময় পারছে না, বা ওর হাতে আরো সময় আছে, বাচ্চাটা একটু বড় হলে বা এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হলে হয়তো পড়াশোনার সময় পাবে, তো হোক না, কিছুটা সময় নষ্ট হচ্ছে। বা মানে আমার একটা বিষয় যে আমি কোনো বিষয় নিয়ে কখনো আফসোস রাখতে চাই না, আফসোস রাখার কিছু নাই।
হ্যাঁ, আল্লাহ তাআলা আমার জন্য যে পরিকল্পনাটা করে রাখছেন সেটা আলটিমেটলি হবে। হ্যাঁ, আমাকে চেষ্টা করতে হবে। ও যে এখন যে কাজটা করতেছে, হ্যাঁ, ও কাজটা করতেছে বা ওই জায়গায় আছে বলেই কিন্তু আমি আজকে এই পজিশনে আছি, নয়তো আমি থাকতে পারতাম না। মানে প্রত্যেকটা কাজের পিছনে আপনার সাথে মানে জড়িত যে মানুষগুলো আছে তারা প্রত্যেকটা তার তার জায়গা থেকে কাজগুলো করছেন বলেই হয়তো আপনি এরকম একটা পজিশনে আছেন। হ্যাঁ, আবার আপনি এরকম একটা কাজ করবেন বলেই হয়তো বা আপনার পরিবারের বা আপনার সাথে জড়িত আরেকজন একটা বেটার অপশনে যেতে পারবে। তো আপনি যে প্রশ্ন করছেন আমি সেই প্রশ্নের উত্তর দিই না, আমি অন্যদিকে চলে গেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ভাবিকে আমি মানে এখন তো দেখাই পড়ে যে ও আসলে পড়তে বসতেই পারে না, বাচ্চা সামলাতেই যায়। তো এইটা সামলায় আসলে পড়ালেখা করা একটু কষ্টকর, তবে অসম্ভব কিছু না। হ্যাঁ, এইটার জন্য আসলে মানে কিভাবে পড়ালেখা করতে হবে সবচেয়ে ভালো হয় আপনারই বা আমাদের গ্রুপে যদি কোনো এরকম কোনো আপু থেকে থাকেন যারা সবকিছু সামলিয়ে সংসার বাচ্চা কাচ্চা সবকিছু সামলিয়ে তারপরেও তিনি কিভাবে পড়ালেখা করতেছেন, এরকম যদি কোনো আপু থেকে থাকেন, আপনি কাইন্ডলি মানে আমি ওনার উদ্দেশ্যেই বলতেছি যে আপনি একটু এই আপুকে সহায়তা করেন বা আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলতে পারেন। হ্যাঁ, যেমন আপনি মানে এগুলোতে আসলে কি আমার মতন করে আমি বললে তো হবে না, কারণ আপনার রুটিনটা সম্পূর্ণই আলাদা। আপনার ঘুমানো, আপনার খাওয়া দাওয়া, আপনার গোসল, আপনার পরিবার, আপনার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবকিছু মেনটেন করতে হয়। তো এইটার মধ্যে দিয়ে আপনি কোন সময়টা ফাঁকা পাচ্ছেন, হ্যাঁ, বা আসলে ওই সময়টা আপনি কিভাবে ইউটিলাইজ করবেন বা পড়ার ক্ষেত্রে আপনি কতটুকু করবেন, কিভাবে করবেন, এরকম একটা রুটিন করে নিয়ে সবকিছু নিজের মতন করে সাজাই নিয়ে তারপরে আপনাকে পড়তে হবে। আপনি সবচেয়ে বেটার হয় আমাদের গ্রুপের মধ্যেই যদি এরকম কোনো আপু থেকে থাকেন আপনারা নিজেদের মধ্যে একটু সমন্বয় করেন, এটা সবচেয়ে ভালো হবে। আর তারপরেও আমাকে যেহেতু বলছেন আমি চেষ্টা করে দেখবো, একটু চিন্তা করে দেখার যে বেটার কোনো অপশন পাওয়া যায় কিনা। কিন্তু আমি হুট করে আসলে আপনাদের বিষয়টা একটু জটিল বা ওইভাবে হয়তো বা আমাদের চিন্তা করার সময় হয় নাই, আমি চেষ্টা করবো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন ভাই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে একটু বলেন। আর যদি কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন না থাকে, হ্যাঁ, তাহলে বলেন, তাহলে আজকের মতো শেষ করে দিব। আরে ক্লাস নিতে লাগলে কেমন জানি গা পুরোটা ঘেমে যায়। ঠান্ডা যে কবে পড়বে, ঠান্ডাও পড়ে না। আচ্ছা, কষ্ট হবে বাট ইচ্ছা থাকলে সম্ভব। হ্যাঁ, এটা অবশ্যই ভাই। ছোট্ট একটা গল্প তাহলে বলি, সেটা হচ্ছে যেটা বলতে বলতে মানে আমি আসলে একদিক থেকে আরেক দিকে কথা গেলে মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যায়, এই জন্য বেশি কথা বলতে হয় না, আমি আবার বেশি কথা বলি। হ্যাঁ, আচ্ছা, দেখবেন হচ্ছে এই যে আমি কনফিডেন্সের যে সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে এক আপু এরকম শেয়ার করছিলেন যে ওনার দুইটা বাচ্চা, আমার পুরোটা মনে নাই, হ্যাঁ, একটু এদিক সেদিক হইতে পারে, তবে মূল কথাটা অনেকটা এরকম যে ওনার দুইটা বাচ্চা যেরকম পুরোপুরি সাপোর্ট পাওয়া দরকার সেরকম সাপোর্টও উনি পান নাই। বাচ্চা দুইটাও চঞ্চল খুব, মানে বয়সও খুব একটা বেশি না, দেখা যাচ্ছে যে অন্য পরিস্থিতি হইতে ওই বাচ্চা সামলাইতে তার মানে অধৈর্য হয়ে যাওয়ার কথা, অথচ ওই দুইটা বাচ্চা সামলাইছেন, শ্বশুর শাশুড়িকে সামলাইছেন, হাজব্যান্ড চাকরি করেন সেখানে তার সময় দিতে হয়, বাইরে হাজব্যান্ডের খাওয়া দাওয়া, পুরো ফ্যামিলিতে যারা যারা আছেন শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে যারা, সব কিছু মেনটেন করে এর মধ্যেও তিনি পড়াশোনা করে এবারে তিনি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, তো ওনার তো মানে ওনার বলার পরে আমার মানে এক্সাক্ট খেয়াল নেই, অনেক অনেক কিছু শেয়ার করছেন বা হয়তো এরকম পুরোপুরিটা ওরকম মনোযোগীও ছিলাম না। তো তারপরে আমার যতটুকু মনে হয়েছে উনি যেরকম বললেন যে আসলেই সম্ভব। হ্যাঁ, আসলেই সম্ভব। আমরা এখন বলতে পারি যে ওনার তো এক্সেপশনাল। এক্সেপশনাল কি, উনি তো উদাহরণ, তাই না? কারণ এরকম তো সবাই হবে না, কারণ 5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে সেখান থেকে 2520 জন এই বছর হয়েছেন, সামনের বছর হয়তো 2000 হবেন। তো 5 লাখের মধ্যে যদি আপনি 2000 জনের মধ্যে থাকতে চান, তাও পিওরলি 2000 আমরা বলতে পারি না। হ্যাঁ, 2000 বলতে পারি না, কারণ জেনারেল ক্যাডার কিছু আছে হয়তো বা 500 700 800, আর কি, আর হচ্ছে টেকনিক্যাল যে সাবজেক্টিভ শিক্ষা ক্যাডার, তো এটা তো আবার সবার জন্য না, আপনি যেই সাবজেক্টে সেই সাবজেক্টে, সে তো খুবই স্পেসিফিক। তার মানে 4 লাখ 5 লাখ পরীক্ষা দিয়ে আপনাকে থাকতে হচ্ছে আলটিমেটলি 700 800 এর মধ্যে, 700 জন 800 জনের মধ্যে। 5 লাখ পরীক্ষা দিয়ে আপনি যদি 500 জনের মধ্যে থাকতে চান, অবশ্যই কি আপনাকে ব্যতিক্রমী হইতে হবে, আপনাকেই উদাহরণ হইতে হবে। তো সেই উদাহরণ হইতে গেলে আপনাকে সেইভাবেই পড়ালেখা বা সেভাবেই একটু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, সব কিছু মেনটেন করেই করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে আগে বিষয়গুলো একটু দেখেন, নিজেদের সবকিছু মানে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, একটা নিজের মতন করে রুটিন দান করেন, আপনার ফাঁকা সময় কোনটা হতে পারে সেটা একটু দেখেন, পড়ার রুটিন একটা মানে
সিলেবাস কতটুকু আছে, আপনার কতটুকু পড়া হয়েছে, কোন সময়টা আপনি পড়ার জন্য পাচ্ছেন, আপনার পড়তে কতটুকু সময় লাগে, আপনার হাতে কতদিন সময় আছে, সব কিছু মিল করে আগে বিষয়গুলোকে একটু সাজানোর পরে দেন আপনি নিজে থেকে একটা একটা করে সিদ্ধান্ত নিতে পারেন। দেন আপনি চাইলে আমার সাথে যদি কথা বলে কোনো উপকারে আমি আসতে পারি, আমি চেষ্টা করব, অথবা আপনি কোনো বড় আপুর সহায়তা নিতে পারেন, বা এই লাইনে সাকসেস হয়ে গেছেন তার সাথে একটু কথা বলেন, হ্যাঁ, তাহলে হয়তো বা কোনো কাজে আসবে। আচ্ছা, কষ্ট হবে বাট এটা করে থাকার সমস্যা। ঠাকুরগাঁয়ে ঠান্ডা পড়ে গেছে, কি বলেন ভাই, ঠাকুরগাঁয়ে ঠান্ডা পড়ে গেছে, আর এদিকে ক্লাস নিয়ে আমি গেঞ্জি মানে শার্ট আমি খোলার অপেক্ষায় আছি, শার্ট খোলার পরে আমাকে গোসল করতে হবে, এরকম একটা অবস্থা। আচ্ছা, লেগে থাকতে হবে, অবশ্যই লেগে থাকার কোনো বিকল্প নেই। তাহলে আমার মনে হয় আজকের মতো আমরা শেষ করি, হ্যাঁ, আজকের মতো শেষ করি। আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল দীপ্ত ভাই মনে হয় আপনাদের ক্লাস নেবেন। আগামীকাল 28 নাম্বার ক্লাস তো দীপ্ত ভাই আগেই নিয়ে ফেলছেন, হ্যাঁ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের ক্লাসটা মনে হয় আগেই নেওয়া হয়ে গেছে। আর প্রয়োগ অপপ্রয়োগ শব্দ বাক্য 29 নাম্বার ক্লাসটা আগামীকাল হবে, এই ক্লাসটা দীপ্ত ভাই নেবেন আপনাদের, হ্যাঁ। তার আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।